সোশ্যাল মিডিয়া জুড়ে অ্যাপস্টাইন ফাইলস নিয়ে তো মানে একটা রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। অসংখ্য মিথ আর কি বলে জল্পনা কল্পনা ঘটছে। কেউ বলছে এটা নাকি বিশ্বের সব ক্ষমতাধর ব্যক্তিরা গোপন তালিকা, কেউ আবার বলছে এই ফাইলই সব মুখোশ খুলে দেবে। আজ আমরা এসব মিথের জট একটু খোলার চেষ্টা করব। আমাদের হাতে যে তথ্য প্রমাণ আছে তার ভিত্তিতে এক এক করে দেখব আসল সত্যিটা কী। হ্যাঁ, এটা এখন খুব খুব জরুরি। কারণ তথ্যের এই বন্যায় কোনটা আসল আর কোনটা বানানো তা বোঝা সত্যিই কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে যখন এত বড় বড় নাম জড়িয়ে আছে, তখন তো আবেগ দিয়ে নয়, তথ্য দিয়েই ব্যাপারটা বোঝা দরকার। একদম। তাহলে চলুন আজ এই অ্যাপস্টাইন ফাইলসের ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এত যে আলোচনা হচ্ছে, এই ফাইলগুলো আসলে কি? এর মধ্যেকার সত্যি মিথ্যাই বা কতটুকু? আর সবচেয়ে বড় যে প্রশ্নটা, তালিকায় নাম থাকা মানেই কি অপরাধী হওয়া? তো শুরুতেই জেফ্রি অ্যাপস্টাইন আসলে কে ছিলেন সেই গল্পটা আরেকবার পরিষ্কার করে নেওয়া যাক। নামটা তো আমরা সবাই জানি, কিন্তু তার ক্ষমতার উৎস আর পতনের কারণটা বোঝা খুব দরকার। ওয়াল স্ট্রিটে তার বিশাল প্রভাব ছিল। বিলিয়নিয়ারদের সাথে তার ওঠা বসা। তিনি নিজেকে একজন ট্যালেন্ট স্কাউট হিসেবেও পরিচয় দিতেন, মানে যেন তিনি সম্ভাবনাময় ব্যক্তিদের খুঁজে বের করেন। কিন্তু এই চাকচিক্যের আড়ালে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ। আর সেই অন্ধকার জগৎটাই তো এই মামলার একেবারে কেন্দ্রবিন্দুতে। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল নাবালিকা মেয়েদের যৌন পাচারের একটা বিশাল চক্র চালানো। আমার একটা বিষয় ঠিক পরিষ্কার হচ্ছে না। তিনি তো একজন ফাইন্যান্সিয়ার ছিলেন, এত ক্ষমতা, এত অর্থ। তাহলে এই ধরনের একটা ভয়ঙ্কর অপরাধ চক্র চালানোর পেছনে তার উদ্দেশ্য কি হতে পারে? এটা কি শুধু ক্ষমতার দম্ভ? এটা মনস্তত্ত্বের এক জটিল প্রশ্ন। অনেকেই মনে করেন এটা ছিল ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। অর্থ এবং প্রভাব ব্যবহার করে তিনি এমন একটা জগৎ তৈরি করেছিলেন যেখানে তিনি নিজেকে কি বলে আইনের ঊর্ধ্বে মনে করতেন। তার ব্যক্তিগত দ্বীপ, প্রাইভেট জেট, এই সবই ছিল সেই জগতের অংশ, যেখানে বাইরের পৃথিবীর নিয়মকানুন পৌঁছাত না। তিনি প্রভাবশালী ব্যক্তিদের তার জগতে আমন্ত্রণ জানাতেন, সম্ভবত ব্ল্যাকমেল করার জন্য বা নিজের ক্ষমতার বলয় আরও দৃঢ় করার জন্য। এটা শুধু যৌন বিকৃতি ছিল না, ছিল নিয়ন্ত্রণ আর আধিপত্যের এক চরম প্রকাশ। আর এই আধিপত্যের খেলা শেষ হয় ২০১৯ সালে, যখন তাকে জেলে মৃত অবস্থায় পাওয়া যায়। যদিও সরকারিভাবে বলা হয় আত্মহত্যা, কিন্তু তার মৃত্যু মামলাটাকে আরও রহস্যময় করে তুলেছে, তাই না? এপস্টাইনের মৃত্যুর পর মনে হতে পারত যে মামলাটি হয়তো শেষ, কিন্তু আসলে সেখান থেকেই রহস্যের এক নতুন দরজা খুলে গেল। তাই, কারণ এপস্টাইন না থাকলেও তার অপরাধের সাক্ষী আর প্রমাণগুলো তো রয়ে গেছে। আর সেই প্রমাণগুলোই হলো যা আমরা আজ এপস্টিন ফাইলস নামে চিনি। আপনার আগের প্রশ্নে ফিরে আসি। এই ফাইলস আসলে কি? ফাইলস শব্দটা শুনলে মনে হয় এটা হয়তো কোনো একটা ফোল্ডার বা বই, কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি বিস্তৃত। তাহলে এটা ঠিক কি? কোনো ডায়েরি বা গোপন নথি? না না, এটা কোনো একক নথি নয়। এটি মূলত বছরের পর বছর ধরে চলা একটা মামলার অংশ হিসেবে জমা হওয়া বিভিন্ন আইনি কাগজপত্রের এক বিশাল সংকলন। এর মধ্যে আছে সাক্ষীদের জবানবন্দি বা ডেপোজিশন। এই ডেপোজিশন হল আদালতের বাইরে শপথের অধীনে দেওয়া সাক্ষ্য, যেখানে আইনজীবীরা প্রশ্ন করেন আর প্রতিটি উত্তর রেকর্ড করা হয়। অ্যাপস্টাইনের পাইলট, তার বাড়ির কর্মচারী বা তার শিকার হওয়া মেয়েদের দেওয়া এই ধরনের জবানবন্দিগুলোই এই ফাইলের একটা বড় অংশ। আর সেখান থেকেই অনেক তথ্য উঠে আসছে। ও আচ্ছা, তার মানে এগুলো কোনো নতুন আবিষ্কার নয়, বরং মামলারই অংশ যা এতদিন গোপন ছিল। তাহলে এখন কেন এগুলো প্রকাশ করা হলো হঠাৎ করে? এর কারণটা হচ্ছে, জেসলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে একটা মানহানির মামলা করেছিলেন ভুক্তভোগীদের একজন, ভার্জিনিয়া জিউফ্রে। সেই মামলার অংশ হিসেবেই এই নথিগুলো তৈরি হয়েছিল। এতদিন এগুলো আদালতের নির্দেশে গোপন রাখা ছিল। সম্প্রতি একজন বিচারক রায় দেন যে এই নথিগুলো গোপন রাখার আর কোনো যৌক্তিক কারণ নেই এবং জনগণের এগুলো জানার অধিকার আছে। সেই রায়ের ফলেই ধাপে ধাপে হাজার হাজার পৃষ্ঠার নথি সামনে আসছে, আর তাতেই নতুন করে এই আলোচনার ঝড়। বোঝা গেল। আর এই আন্তর্জাতিক ঝড়ের মধ্যে স্বাভাবিকভাবেই আমাদের অঞ্চলের মানুষের মনে একটা প্রশ্ন আসছে, এই সব কিছুর মধ্যে ভারত বা বাংলাদেশের কোনো সংযোগ আছে কি? প্রকাশিত নথিতে আমাদের দেশের কোনো প্রভাবশালী নাগরিকের নাম কি এসেছে? এটা একটা খুবই স্বাভাবিক প্রশ্ন, কারণ বিশ্বজুড়ে কোনো বড় ঘটনা ঘটলে আমরা তার সাথে নিজেদের অঞ্চলে সংযোগ খুঁজি তো বটেই। তবে এখন পর্যন্ত প্রকাশিত হাজার হাজার পৃষ্ঠার কোনো নথিতে ভারত বা বাংলাদেশের কোনো রাজনীতিবিদ, ব্যবসায়ী বা ধরুন কোনো সাধারণ নাগরিকের নাম পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব ছড়ালেও সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এই ধরনের স্পর্শকাতর বিষয়ে ভুল তথ্য খুব দ্রুত ছড়াতে পারে আর নির্দোষ মানুষের সম্মানহানি করতে পারে। তাহলে এটা পরিষ্কার যে বর্তমান তথ্যের ভিত্তিতে এই মামলার সাথে ভারত বা বাংলাদেশের কোনো সরাসরি সংযোগ খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, এই মুহূর্তে এটাই বাস্তবতা। ভবিষ্যতে নতুন কোনো নথি প্রকাশ হলে পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু অযথা জল্পনা কল্পনার কোনো মানে হয় না। আমাদের যা তথ্য আছে তার উপরই থাকা উচিত। বেশ, তাহলে এখন আসা যাক সবচেয়ে চাঞ্চল্যকর অংশে। যদি আমাদের অঞ্চলের কারো নাম না থাকে, তাহলে কাদের নাম নিয়ে এত আলোচনা হচ্ছে? কোন কোন প্রভাবশালী ব্যক্তির নাম এই নথিগুলোতে উল্লেখ করা হয়েছে? দেখুন, প্রকাশিত নথিগুলোতে বিশ্বজুড়ে পরিচিত বেশ কিছু ব্যক্তির নাম উঠে এসেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নামগুলো হল ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রিউ, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিজ্ঞানী স্টিফেন হকিং এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের নামও কিছু প্রসঙ্গে এসেছে। এই নামগুলো তো নিঃসন্দেহে বিশাল, আর সম্ভবত এ কারণেই বিষয়টা নিয়ে এত হইচই। কিন্তু আপনার কথার সূত্র ধরেই বলি, এখানে একটা খুব জরুরি বিষয় আছে যা আমাদের বুঝতে হবে। এই তালিকায় নাম থাকা আর অপরাধী হওয়া কিন্তু এক জিনিস নয়। এখানেই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝিটা হচ্ছে। একটি আইনি নথিতে অনেক কারণে অনেকের নাম আসতে পারে। যেমন কেউ হয়তো সাক্ষী হিসেবে কিছু বলেছেন, কারো নাম হয়তো অন্য কোনো ব্যক্তির জবানবন্দিতে প্রসঙ্গক্রমে উঠে এসেছে, অথবা কেউ হয়তো এপস্টাইনের ব্যক্তিগত জেটে ভ্রমণ করেছেন। এর কোনোটিই কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাউকে অপরাধী প্রমাণ করে না। তাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, প্রিন্স অ্যান্ড্রুর নাম যেভাবে এসেছে আর বিল ক্লিন্টনের নাম যেভাবে এসেছে, তার মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে, এবং এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগগুলো অনেক বেশি সুনির্দিষ্ট। ভার্জিনিয়া জিওফ্রের মতো ভুক্তভোগীরা সরাসরি তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। নথিতে এই অভিযোগগুলোর বিশদ বিবরণ আছে। এই কারণে তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটি ব্রিটিশ রাজপরিবারকে সরাসরি একটি অপরাধের তদন্তের সাথে জড়িয়ে দিয়েছে, যা তাদের ভাবমূর্তির জন্য বিরাট সংকট। আর ক্লিন্টন বা ট্রাম্পের ব্যাপারটা, তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। যেমন এপস্টাইনের পাইলটের জবানবন্দিতে বলা হয়েছে যে বিল ক্লিন্টন বেশ কয়েকবার তার জেটে ভ্রমণ করেছেন, কিন্তু সেই জবানবন্দিতে ক্লিন্টনের কোনো অবৈধ কার্যকলাপের কথা বলা হয়নি। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের নামও এসেছে এপস্টাইনের একজন পরিচিত হিসেবে, কিন্তু তাদের বিরুদ্ধে এই নথিগুলোতে কোনো সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়নি। ফলে তাদের নাম আসায় বিষয়টি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে তথ্যকে প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে। এটা অনেকটা গিল্ট বাই অ্যাসোসিয়েশন বা সংঘ দোষে দোষী হওয়ার মতো শোনাচ্ছে। অর্থাৎ কেউ যদি কোনো অপরাধীর পরিচিত হন বা তার সাথে কোথাও যান, তাহলেই তাকে সন্দেহের চোখে দেখা হয়, যদিও তার নিজের কোনো অপরাধের প্রমাণ নেই। এই মানসিকতাটা কিন্তু খুব বিপজ্জনক। ঠিক এই বিপদটার কথাই আমি বলছি। আইনত নির্দোষ হলেও জনগণের আদালতে বা সোশ্যাল মিডিয়া তাদের বিচার শুরু হয়ে গেছে। এই ডিজিটাল যুগে একবার নাম জড়িয়ে গেলে সেই দাগ মুছে ফেলা প্রায় অসম্ভব, যা একজন ব্যক্তির সম্মান এবং কর্মজীবনের জন্য মারাত্মক হতে পারে। আইন এবং জনমতের মধ্যে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। তাহলে আপনার কথা অনুযায়ী এত এত নাম নিয়ে যে জল্পনা চলছে, তার মধ্যে আইনত প্রমাণিত অপরাধী আসলে কয়জন? আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী এই পুরো মামলায় এখন পর্যন্ত শুধুমাত্র দুজন ব্যক্তিকে আদালত দোষী সাব্যস্ত করেছে। একজন হলেন জেফ্রি এপস্টাইন নিজে, যদিও তার মৃত্যুর কারণে বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে পারেনি, আর অন্যজন হলেন তার দীর্ঘদিনের সহযোগী জিজলেইন ম্যাক্সওয়েল। জিজলেইন ম্যাক্সওয়েল, তার ভূমিকাটা ঠিক কী ছিল? তাকে শুধু সহযোগী বললেই কি পুরোটা বোঝা যায়? না, একদমই যায় না। তার ভূমিকা ছিল এই চক্রের একেবারে কেন্দ্রে। তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল যে তিনি অ্যাপস্টাইনের জন্য নাবালিকা মেয়েদের খুঁজে বের করতেন। তিনি নিজে একজন প্রভাবশালী নারী হওয়ায় মেয়েদের সাথে সহজে মিশে যেতেন, তাদের বিশ্বাস অর্জন করতেন এবং পরবর্তীতে তাদের প্রলোভন দেখিয়ে বা বাধ্য করে এই যৌন পাচারের চক্রে যুক্ত করতেন। তাকে এই অপরাধের মূল স্থপতিদের একজন বলা যেতে পারে। আর এ কারণেই আদালত তাকে নাবালিকা পাচারে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত করেছে। তিনি বর্তমানে দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত। ভাবতে অবাক লাগে, জিসলেইন ম্যাক্সওয়েল একসময় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষদের সাথে ওঠা বসা করতেন, আর আজ তিনি কারাগারে।
এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্ষমতা আর প্রতিপত্তি থাকলেও আইনের ঊর্ধ্বে কেউ নয়। অন্তত এই মামলাতে তো সেটাই প্রমাণিত হলো। হ্যাঁ, সেটা তো বটেই। তবে এর আরেকটা দিকও আছে কিন্তু। সোশ্যাল মিডিয়া একদিকে যেমন গুজব ছড়ায় আর জনগণের আদালতে বিচার বসিয়ে দেয়, তেমনই কিন্তু এই নথিগুলো জনসমক্ষে আনার জন্য জনমত তৈরি করতেও একটা বড় ভূমিকা রেখেছে। মি টু আন্দোলনের সময় থেকেই তো এই ধরনের অপরাধের বিরুদ্ধে একটা সামাজিক সচেতনতা তৈরি হয়েছিল। সেই চাপের ফলেই হয়তো আজ এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করা সম্ভব হচ্ছে। তাই এর শক্তিকে একেবারে উড়িয়ে দেওয়াও ঠিক হবে না। সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। তার মানে সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ দুটো দিকই আছে। একদিকে এটা ভুল তথ্য ছড়ানোর মাধ্যম, অন্যদিকে এটা স্বচ্ছতার জন্য লড়াই করার একটা প্ল্যাটফর্মও হতে পারে। আমাদের দায়িত্ব হল বিবেক দিয়ে এর ব্যবহার করা। তাহলে আলোচনার এই পর্যায়ে এসে মূল বার্তাটা এটাই দাঁড়াচ্ছে যে কেবল নাম নয়, প্রমাণের দিকে নজর দেওয়া উচিত। কে দোষী আর কে নির্দোষ সেই সিদ্ধান্ত নেওয়ার ভার আদালতের, সোশ্যাল মিডিয়ার নয়।